মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। এটা নিয়ে পুরো আমেরিকা সহ পশ্চিমা দুনিয়ার হার্টবিট এখন এভাবেই কাঁপতেছে। অর্থাৎ তাদের হার্টবিটের বিট পয়েন্ট কয়েক গুণ বেড়ে গেছে। কারণ কি? স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। এর আমেরিকার মাথা ব্যথার কারণ কি আছে? আমেরিকার মাথা ব্যথার কারণ হচ্ছে ইরানের স্যাটেলাইটের মাধ্যমে তার সীমান্তবর্তী অঞ্চল থেকে প্রায় 300 কিলোমিটার পর্যন্ত পুরো এরিয়া নজরদারি করবে 24 ঘন্টা। এতে করে ইরান মোটামুটি এটা বুঝতে পারবে এই স্যাটেলাইটের মাধ্যমে ইরানকে অ্যাটাক করার জন্য কারা কারা আসছে। অর্থাৎ ইরানের এই 300 কিলোমিটার এরিয়ার মধ্যেই যদি কেউ প্রবেশ করে, কোনো যুদ্ধ বিমান, কোনো ড্রোন, যেটাই প্রবেশ করুক না কেন, সেটা ইরানের স্যাটেলাইটে ধরা পড়ে যাবে। ইরানকে এখন রাশিয়ার উপর নির্ভরশীল হতে হবে না। আগে তো ইরান, রাশিয়া, চায়না বিভিন্ন রাষ্ট্রের স্যাটেলাইটের মাধ্যমে তথ্য সংগ্রহ করত। যদিও অনেক আগে ইরান মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে, কিন্তু আমেরিকা সেই স্যাটেলাইটকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইরান এবার এটি কৌশলে রাশিয়ার মাধ্যমে স্যাটেলাইট পাঠিয়েছে, যার ফলে আমেরিকা এই স্যাটেলাইটে কোনো আঘাত করতে পারবে না। প্রিয় ভাইরা, ইরান মহাকাশে যে স্যাটেলাইট পাঠিয়েছে এই স্যাটেলাইটের নাম নাহিদ-2। নাহিদ-2 এই স্যাটেলাইটটি ইরানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ইতিমধ্যে এটা জানিয়েছে আমেরিকা কেন, পুরো দুনিয়াকে এই স্যাটেলাইট ভয় পেতে হবে। কারণ ইরানে যদি কেউ আক্রমণ করতে আসে, অর্থাৎ ধরে নেন ইরাক সীমান্ত দিয়ে ইসরায়েলের বিমান ইরানে প্রবেশ করবে, ইরানের বর্ডার থেকে 300 কিলোমিটার দূরে, অর্থাৎ ইরাকের 300 কিলোমিটারের মধ্যে থাকা অবস্থায় ইরান জানতে পারবে যে ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের দিকে আসছে। এক্ষেত্রে ইরান তার এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে সক্রিয় করে তুলবে। এটা একটা কৌশল। যদিও ইরান এখানে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে এই স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে, কিন্তু ইরান জানিয়েছে এটা তার সার্বিক নিরাপত্তার জন্য এক মজবুত সেতু বন্ধন। ইরান বর্তমানে যে স্যাটেলাইট পাঠিয়েছে নাহিদ-2, এটার ওজন 110 কিলোটন। ইরান থেকে আমাদের বাংলাদেশের শিক্ষা নিতে হবে। আমেরিকা যখন ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে, ইরান কিন্তু থেমে থাকেনি। ইরানের সামরিক কর্মকর্তা, ইরানের সাধারণ সরকারি কর্মকর্তা, তারা কিন্তু আমেরিকার ভয়ে চুপসে যায়নি। তারা ইরাকে থাকা মার্কিন সৈন্যদের ফাতানো ফাঁদে পা দেয়নি। কিন্তু আমরা দিয়েছি, আমাদের বাংলাদেশ দিয়েছে, বাংলাদেশের সরকারি কর্মকর্তারা দিয়েছে, ভারতের ফাঁদে পা দিয়েছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা, সামরিক শক্তি, সামরিক অ্যাক্সেসরিজ এগুলো না আসার অন্যতম কারণ কি জানেন? এগুলো না আসার অন্যতম কারণ আমাদের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, সেটা যেই হোক না কেন, তারা বিক্রি হয়ে গেছে ভারতের কাছে। দেখেন, যুদ্ধ বিমান ক্রয়, এক ইঞ্জিন বিশিষ্ট পাকিস্তানের F-17 থান্ডার, এটা ক্রয়ের ক্ষেত্রে দেখেন কত বাধা। বিমান বাহিনীর প্রধান, ওনার পছন্দ হয় না। এটার খুঁটিনাটি, যাকে আমি কিনবো না, যাকে আমি রাখবো না, যাকে আমি আনবো না, তার তো হাজারো দোষ বের হবে, তাই না? F-17 থান্ডার এটি একটি মাল্টি-রোল ফাইটার জেট, 4.5 জেনারেশন একটি যুদ্ধ বিমান। কিন্তু এটি আমাদের অনেকের পছন্দ না। কারণ কি? আমাদের পছন্দ তেজাস, ভারতের তেজাস আমাদের পছন্দ। সে কারণেই তো তেজাসকে যাতে বাংলাদেশের বহরে প্রবেশ করানো যায়, এক্ষেত্রে ইন্ধন যোগাচ্ছে আমাদের বাহিনীর, বিশেষ করে বিমান বাহিনীর ঊর্ধ্বতন অনেকেই। তারা চায় তেজাস আমাদের বহরে যুক্ত হোক। এটাই তাদের মূল লক্ষ্য, যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিল। আমরা ইরান হতে পারি না। ইরান হতে গেলেই রাষ্ট্রটা অনেক উন্নত হবে। ইরান হতে গেলে সামরিক সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পাবে। ইরান হতে গেলে পশ্চিমা দুনিয়ার চোখ রাঙানি দেখতে হবে। অথচ এখানে পশ্চিমা দুনিয়া নয়, এখানে ভারতের চোখ রাঙানি। শুধু শুধু পশ্চিমা দুনিয়াকে বলা হচ্ছে। আমরা কি আমেরিকা থেকে অস্ত্র কিনি না? কিনি তো। আমরা কি তুরস্ক থেকে কিনি না? আমরা কি নেদারল্যান্ড থেকে কিনি না? আমরা কি ফিনল্যান্ড থেকে কিনি না? আমরা কি সার্বিয়া থেকে কিনি না? কিনি তো। আমরা বহু রাষ্ট্র থেকে অস্ত্র ক্রয় করি, কিন্তু সেখানে কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে আপনি যদি যুদ্ধ বিমান ক্রয় করেন, ঠিক আছে, ধরে নিলাম আপনি ইউরোফাইটার টাইফুন ক্রয় করলেন, কিন্তু ইউরোফাইটার টাইফুন যে ক্রয় করবেন, সেখানেও তো ভারতের বাধা। কারণ টাইফুন তো পশ্চিমা দুনিয়া, আমরা ইরান হতে পারি না। নাহিদ-2 স্যাটেলাইট পাঠিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে, আমেরিকার চোখে চোখ রেখে ইরান প্রমাণ করে দিয়েছে ইরান ভয় পাওয়ার জাতি নয়। স্যাটেলাইট পাঠায়নি, এটা ইরান, আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, পশ্চিমা দুনিয়াকে রীতিমতো একটা লাল কার্ড দিয়েছে, রেড কার্ড দিয়েছে। ইরান এখন তার সার্বিক নিরাপত্তার জন্য, যেমন তারা চায়না থেকে
J-10C যুদ্ধ বিমান ক্রয় করেছে, মাল্টি-রোল ফাইটার জেট। ইরান সেই ফাইটার জেটের সাথে ইরান PL-15E এয়ার-টু-এয়ার মিসাইল ক্রয় করেছে। কই, এখানে তো আমেরিকা কোনো বাধা প্রদান করেনি। আমেরিকার বিরুদ্ধেই তারা J-10C ব্যবহার করবে, আমেরিকা কোনো বাধা দেয়নি। ইসরায়েলের বিপক্ষে J-10C ব্যবহার করা হবে, কিন্তু ইসরায়েল এখানে জোর গলায় কোনো খবর দেখছেন কোনো BBC, আল জাজিরা, CNN দেখেননি, কারণ এখানে কিচ্ছু করার নেই। অথচ আমাদের বাংলাদেশ যখন J-10C ক্রয় করবে তখন নাকি আমেরিকার চুলকানি হবে, তাও বল দেখে ভারতের মিডিয়া আর আমাদের কর্মকর্তারা। বুঝতে পেরেছেন? বাংলাদেশের থেকে বাংলাদেশের জন্ম নিয়ে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এরা বাধা প্রদান করে। এবার বুঝেন ওদের শিকড়ের টান কোথায়, দিল্লি না পিন্ডি? বুঝতে পেরেছেন? যেই আসুক না কেন সক্ষমতা বাড়বে না। ইরান 1983 সালের পর থেকে ইসলামী বিপ্লবের পর ইরানের উপর একের পর এক স্যাংশন দিয়েছে, দিতে দিতে ইরানকে ঝাঁঝরা করে দিয়েছে। তারপর গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং ইরানের অবস্থান 16তম। এই যে বর্তমান চায়না থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়, J-10C ক্রয়, মাল্টি-রোল ফাইটার জেট তৈরির চিন্তাভাবনা করতেছে, আগামী 2026 সালের মধ্যে ইরানের সামরিক র্যাঙ্কিং 8 নম্বরে উঠে আসবে, তাও জানুয়ারির মধ্যেই। 2025 শেষে জানুয়ারির মধ্যে ইরানের র্যাঙ্কিং 8 নম্বরে উঠে আসবে। এটা আমার কথা নয়, রাশিয়ার উচ্চপদস্থ সাবেক সামরিক কর্মকর্তা নৌ কমান্ডার জোনাথন লয়েড। মিস্টার লয়েড বলেন, আমরা এটা খুব ভালোভাবে দেখতেছি, ইরান সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে। ইরানের কূটনৈতিক প্যানেল শক্ত অবস্থান নিয়েছে জাতিসংঘে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায়। একই সাথে আমেরিকার তোপের মুখকে থামানোর জন্য ইরানের কূটনৈতিক যারা আছে তারা বেশ ভালো ভূমিকা নিয়েছে। এটাই ইরানের বিজয়। আমাদেরকেও সে পথে হাঁটতে হবে, আমাদেরকেও সে পথ বেছে নিতে হবে। সামরিক সক্ষমতা বাড়ার ক্ষেত্রে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।